দরকার নেই। আমি আবারও বলেছি, আমাদের সভাপতি মহাশয় বলেছেন, একটা সংগঠনকে এগিয়ে যেতে হলে, সুষ্ঠুভাবে এগিয়ে যেতে হলে তার যে নীতিমালা সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাই আমি অত্যন্ত সংক্ষেপে আপনাদের কাছে আমাদের এখনো প্রস্তাবই বলবো, যতক্ষণ না পর্যন্ত আপনারা অনুমোদন করছেন, এটা এখনো প্রস্তাব আকারই আছে, সেগুলোকে আমি বলবো অত্যন্ত সংক্ষেপে। যদি কোনো প্রশ্ন থাকে, আপনাদের মতামত থাকে, তাহলে নিশ্চয়ই সেগুলো করবেন। আগেই বলেছেন যে এই দায়িত্বে, এই নেতৃত্বে ছিলেন আমাদের গৌতম স্যার। আকস্মিক কারণে তার পিতৃবিয়োগের জন্য তিনি আসতে পারেননি। তিনি থাকলে হয়তো এই বিষয়টা আরো সুন্দর করে আপনাদের কাছে ব্যাখ্যা করতে পারতেন। আমি চেষ্টা করব তার তরফে যতটা আমার পক্ষে সম্ভব হয়, আমাদের পরিচালন সমিতির তরফে, বিশেষ করে আমাদের এই যে অ্যামেন্ডমেন্ট কমিটির তরফে সেগুলোকে ব্যাখ্যা করে আপনাদের কাছে তুলে ধরা। আর আমি যেহেতু ব্রেলের একটু সাহায্য নেব, অনুগ্রহ করে, একটু অসুবিধা হতে পারে, আমি বসে বলছি, কেমন? আর কোনো স্ট্যান্ড মাইক্রোফোন নেই, এ ব্যাপারে আমাকে একটু আরিফ একটু হেল্প করবে, কারণ ব্রেল পড়তে গেলে দুটো হাতই লাগবে, কিচ্ছু করার নেই। ফলে মাইক্রোফোনের জন্য আমার আর একটা হাত বরাদ্দ করা যাবে না। আচ্ছা, ভূমিকা করব না, বিষয়টার নাম হলো তাহলে অল বেঙ্গল ব্লাইন্ড টিচার্স অ্যাসোসিয়েশনের নীতিমালা বা সংবিধান সংশোধনের প্রস্তাব সমূহ। প্রথমেই যে 4 নম্বর যে আর্টিকেলটি ছিল, সেখানে আমাদের বর্তমান যে পরিচালন সমিতি, সেই পরিচালন সমিতির নাম, ঠিকানা এবং বিবরণ দেওয়া হয়েছে নতুন করে। আসলে এতদিন পর্যন্ত এইখানটায় 5 নম্বর ধারায় যারা প্রাক্তন যারা পরিচালন সমিতির সদস্য, তাদের নাম এটাতে ছিল, প্রাক্তনদের নাম। যেহেতু এটা পরিবর্তিত হয়েছে, তাহলে সংবিধানের 5 নম্বর ধারায় আমরা নতুন পরিচালন সমিতির নামকে অন্তর্ভুক্ত করেছি। বোঝাই যাচ্ছে যে এই জায়গাটা পরিবর্তন করতে হলো, কারণ আগে এখানে কি ছিল, প্রাক্তন সদস্যদের নাম। আশা করি এটা নিয়ে কারোর প্রশ্ন বা মতামত থাকবে না। কারোর কোনো প্রশ্ন আছে কি? বেশ, আমি তাহলে এগিয়ে যাচ্ছি। এরপরে বলা হচ্ছে এই 5 নম্বর যে ধারাটা, এই সম্পর্কেই বলা হচ্ছে 5 নম্বর আর্টিকেলে একটা জায়গায় আছে, সেটা আমি বলছি। আমরা অর্থাৎ কার্যকরী সমিতির সদস্যরা সম্মিলিতভাবে এই সাংবিধানিক নীতিমালাটি গ্রহণ করছি। এই ব্যাপারে এই ক্ষেত্রে, এই অংশে প্রাক্তন যারা সদস্য ছিল তাদেরই নাম এবং স্বাক্ষর ছিল। এখানেও স্বাভাবিকভাবে যারা আমাদের নতুন যারা পরিচালন সমিতি, তাদের নাম এবং স্বাক্ষর খুব স্বাভাবিকভাবেই সেখানে করা হয়েছে। আমার মনে হয় আপনারা একটু রেসপন্স করবেন, এ ব্যাপারেও কোথায় কোনো প্রশ্ন নেই। আচ্ছা, এই ধারাতেই আরেকটা জায়গায় বলা হচ্ছে যে কার্যকরী সমিতির যে নতুন সদস্য যারা নির্বাচিত হবে, স্বাভাবিকভাবেই পরবর্তী অডিট ও রিনিউয়ালের সময় নীতিমালায় তাদের নাম নথিভুক্ত করা হবে। অর্থাৎ এটার জন্য আলাদা করে সংবিধান পরিবর্তন বা সংশোধন করার প্রয়োজন হবে না। আবার সেই সাধারণ সভা অপেক্ষা করা, আবার আপনাদের মতামত, এই প্রয়োজন হবে না। স্বাভাবিক নিয়মে এটা হয়ে যাবে। বেশ, আচ্ছা, তাহলে এটা কিন্তু ছিল না, এটাও আমরা এই আর্টিকেলে আমরা নতুন করে যুক্ত করেছি। কেমন? আচ্ছা, এখানে বলা হচ্ছে এই অংশটি আর্টিকেল 5-এ যুক্ত হবে, যেহেতু ছিল না, তাহলে নতুন করে যুক্ত করা হবে, সংযোজিত হবে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আমাদের 11 নম্বর যে আর্টিকেল, সেখানে বলা ছিল কার্যকরী সমিতিতে কমপক্ষে 40% সদস্য সম্পূর্ণ দৃষ্টিহীন হবেন। অর্থাৎ যে 15 জনের যে পরিচালন সমিতির সদস্য, তাদের মধ্যে থেকে কমপ্লিট ব্লাইন্ড মানে 100% দৃষ্টিহীন, এটা কমপক্ষে অন্তত
40% হতেই হবে। এটা কিন্তু আগে ছিল না, নতুন ভাবে এটা সংযোজিত করা হলো। এর ব্যাখ্যা যদি পরে কেউ চান আমি বলতে পারি। আপাতত যদি কারো কোনো প্রশ্ন আছে কি এটা নিয়ে? নেই, বেশ। আমরা 12 নম্বর যে আর্টিকেল, যেখানে মূলত কনফারেন্সের কথা বলা হয়েছে, এই 12 নম্বর আর্টিকেলে বলা হচ্ছে, 12 নম্বর আর্টিকেলের মানে উপধারা সি, 12 নম্বর আর্টিকেলের সি উপধারায় বলা হচ্ছে নির্বাচন মণ্ডলীর পক্ষ থেকে নাম সহ মোট প্যানেল সংখ্যা প্রকাশ করা হবে। কেমন? এটা আগে ছিল, আমি আরেকবার পড়ছি, একটু খেয়াল করবেন ভালো করে। এখানে বলা ছিল যে নির্বাচন মণ্ডলীর তরফ থেকে নাম সহ মোট প্যানেল সংখ্যা প্রকাশ করা হবে। কেমন? আর আমি ভুল বললাম, মানে এটা এখন আমরা সংযোজিত করলাম। এটা আগে ছিল প্যানেলে অন্তর্ভুক্ত মোট সদস্যদের নাম প্রকাশ করা হবে। কেমন? এটা আগে ছিল। এটা পুরোটা আরেকবার একটু রিপিট করে দাও। এটা কি ব্যাপারটা মানে বুঝতে পারছি না। আর এটা প্যানেল এ, প্যানেল বি, প্যানেল সি, আচ্ছা, এটা প্যানেল সিতে ছিল। ঠিক আছে? মানে আগে কি নাম দিয়ে বলেছে, যেমন আমরা জানি পুরোটা প্যানেল হবে, একটু দেখতে প্যানেল দিয়ে না, এখানে আংশিক ওটা পরের ধারে আছে। আচ্ছা, নির্বাচন কমিশনের পক্ষ থেকে, এটা নির্বাচন মণ্ডলী যারা, তাদের পক্ষ থেকে নাম সহ, মানে এটা এই আবেদনের পরে কথা বলা হচ্ছে, নাম সহ মোট প্যানেল সংখ্যা, অর্থাৎ নাম তো বলা হবেই এবং সেই সঙ্গে মোট কতগুলো প্যানেল জমা পড়েছে সেই প্যানেলের মানে প্রকাশিত প্যানেলের সংখ্যা প্রকাশ করা হবে। এটা এখন বলা হচ্ছে। আর আগে যেটা ছিল প্যানেলে অন্তর্ভুক্ত মোট সদস্যের নাম প্রকাশ করা হবে। এখানে আমাদের পরে যে চেঞ্জ আছে সেইটা বললে বোঝা যাবে, দরকার এটা আমি পরে আরেকবার বলছি। কেমন? আচ্ছা, এই আর্টিকেলেরই এর উপধারায় এখানে বলা ছিল যে একটি বৈধ প্যানেল জমা পড়লে কোনো ভোট হবে না, মোটামুটি হবে না। জমা পড়লে কোনো নির্বাচন হবে না, এটা স্বাভাবিক। কিন্তু একাধিক সম্পূর্ণ বৈধ প্যানেল জমা পড়লে গোপন ব্যালটের মাধ্যমে প্যানেল ভিত্তিক ভোট হবে। এইটার মধ্যেই আগের যে একটু অস্পষ্টতা সেটা বোঝা যাবে। আমি এটা আরেকবার বলছি, খেয়াল করুন সকলেই। এই এর উপধারা বলা হচ্ছে একটি বৈধ প্যানেল জমা পড়লে তো কোনো ভোটের ব্যাপার নেই, এটা তো বুঝতেই পারছি আমরা। কিন্তু একাধিক সম্পূর্ণ, মানে সম্পূর্ণ মানে কমপ্লিট, ইংরেজিতে এই কথাই ব্যবহার করা হয়েছে। একাধিক সম্পূর্ণ বৈধ প্যানেল জমা পড়লে, আমরা পরে আসবো এই সম্পূর্ণ কথাটার ব্যাপারে, সম্পূর্ণ বৈধ প্যানেল জমা পড়লে গোপন ব্যালটের মাধ্যমে প্যানেল ভিত্তিক ভোট হবে। এটা পরে বলছে, পরে আগে প্যানেল ভিত্তিক ছিল না। এখানেই বলা হচ্ছে আগে যেটা ছিল সেটা হচ্ছে ব্যক্তি ভিত্তিক ভোট হবে। কেমন? আগে যেখানে বলা ছিল ব্যক্তি ভিত্তিক ভোট হবে, এখন সেটা বলা হচ্ছে প্যানেল ভিত্তিক। আগে যেখানে বলা হচ্ছিল সম্পূর্ণ বৈধ প্যানেল, এখন সেটাকে বলা হচ্ছে আংশিক প্যানেল। এটা পরে আবার আছে। অর্থাৎ যদি 15 জনের বেশি সদস্য নাম একাধিক প্যানেলে জমা পড়ে, 15 জন জমা পড়লে বা তার কম জমা পড়লে তো প্রশ্ন আসছে না। যদি 15 জনের বেশি নাম এবং একাধিক প্যানেলে তাদের নাম আসে, তাহলে সেক্ষেত্রে প্যানেল জমা পড়লে নির্দিষ্ট নিয়ম মেনে ব্যক্তি ভিত্তিক ভোট হবে। এটা আগে বলা ছিল। তাহলে দুটো জায়গায় কিন্তু চেঞ্জ এলো। একটা হলো আগে বলা ছিল প্যানেল এই ব্যক্তি ভিত্তিক ভোট হবে, সেই জায়গায় এখন চেঞ্জ হয়ে আমরা যেটা নতুন করছি প্যানেল ভিত্তিক। আগে যেখানে আংশিক প্যানেল, আমি আংশিক প্যানেল এখানে যদিও বলিনি, এখানে সম্পূর্ণ প্যানেল কথাটা ব্যবহার করা হয়েছে, পরের ব্যাখ্যা আছে। যাই হোক, এখন কিন্তু আমরা এই কথাটা উল্লেখ করছি সম্পূর্ণ প্যানেল মানে কমপ্লিট প্যানেল। সেক্ষেত্রে মানে প্যানেলের মেম্বারের সংখ্যা বেশিও নয় কমও নয়,
15 জনই না, ভোট না, দেয়। হ্যাঁ, 15টাই। আমি আরেকটু ধারাগুলো বললে বোধহয় প্রশ্নটা বোধহয় মানে নাও থাকতে পারে। বেশি হলেও সেটা মানে তাহলে বৈধ হবে না, কম থাকলেও বৈধ হবে না, সেই প্যানেল তার ক্যান্সেল হয়ে যাবে। 15 জনকেই দিতে হয়, 15 জন হ্যাঁ, সদস্যই হতে হবে। মানে 15 জন করে থাকবে এরকম প্যানেলগুলোকেই বৈধ বলে ধরা তার হবে। মধ্যেই ভোট হতে এবং হবে। সেক্ষেত্রে সেক্ষেত্রে আমি প্যানেল আমি পরেরগুলো বলি, সেখানে বলা আছে তাহলে বোধহয় এটা ভুল হয়ে যাচ্ছে। আচ্ছা, জি উপধারা এই আর্টিকেলে জিতে বলা হচ্ছে যে নির্বাচন হবে প্যানেল ভিত্তিক, অর্থাৎ প্যানেল জমা দিতে ইচ্ছুক সদস্যকে ক্লজ 7 অনুযায়ী সব নির্দিষ্ট নিয়ম মেনে একটি সম্পূর্ণ প্যানেল জমা দিতে হবে। এটাই। অর্থাৎ সমস্ত যে নিয়ম, সেই নিয়ম তো মানতেই হবে। সেই নিয়মের ব্যাখ্যাগুলো আমাদের পরে বলা আছে, কিছু আগে তো ছিলই। সেই নিয়ম মেনে সম্পূর্ণ প্যানেল জমা দিতে হবে, হ্যাঁ। কেমন? বুঝেছি। এবং সেখানে ভোটটা হবে প্যানেল ভিত্তিক, আর কিন্তু ব্যক্তি ভিত্তিক ভোট নয়। ভোট নয়, হ্যাঁ। আচ্ছা, এই পর্যন্ত কি গেল? মানে যে কনফিউশন গুলো ছিল, একদম ঠিক। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। বুঝেছি। এইখানে নতুন করে যেটা লিখতে হবে, মানে বলা হচ্ছে এখানে পূর্বে উল্লিখিত যেটা আমাদের ছিল লেখার ক্ষেত্রে অঞ্চল, মানে আমাদের যে বিভিন্ন যে রিজন গুলো আছে সেইখান থেকে প্রতিনিধি, ন্যূনতম মহিলা সদস্য সংখ্যা যেটা আমরা জানি প্রায় 3%, আমাদের 3% না, মানে না 2% বোধ হয়, মানে কমপক্ষে 3 জন আমাদের আছে, 2%। অর্থাৎ ন্যূনতম মহিলা সদস্য সংখ্যা, ন্যূনতম সম্পূর্ণ দৃষ্টিহীন সদস্য সংখ্যা, এটা তো আগে ছিল না, এটা নতুন করে যোগ করা হয়েছে। সম্পূর্ণ দৃষ্টিহীন মানে দৃষ্টিহীনদের সংখ্যা, সব স্তরে শিক্ষকদের সমানুপাতিক প্রতিনিধিত্ব প্রতিফলিত করে একটি সম্পূর্ণ নির্দিষ্ট নিয়ম মেনে প্যানেল জমা দিতে হবে। বিদ্যুতে একটা সংশোধন করছি মনে হ্যাঁ, হয়। এখানে আরেকটা কথা আমি শেষ করি। মহিলা। এখানে এটা আরেকবার বলা আছে, আংশিক কোনো প্যানেল জমা দেওয়া যাবে না। হ্যাঁ, এবার বলো। আমি বলছি ওটা কিন্তু 20% হবে, কারণ 15 জনের 3 জন হ্যাঁ, ওটা ছিল। ঠিকই। এবার এখন সেটা কি হয়েছে? তিনজনই আছে, একই আছে। ওটা তো মানে পার্টলি বলে কিছু হয় না, তো সেই জন্য ওটা আলটিমেটলি 3 জন, ওটা 3 জনই আছে। আচ্ছা, এই অবধি যদি কোনো মানে কোনো প্রশ্ন থাকে কারোর, নাহলে আমরা পরেরটাই যাব। প্রস্তাব যদি প্রস্তাব থাকে তাহলে সে পরের কোনো মতামত পরামর্শ একবারে পরেও দিতে পারে। হ্যাঁ পরের পর্বে আছে তখনই দেবেন। আচ্ছা, এখানে বলা হচ্ছে, এই ধারাতেই বলা হচ্ছে, প্যানেলে এটা ছিল, প্যানেলের বৈধতা যাচাইয়ের ক্ষেত্রে নির্বাচন মণ্ডলীর সদস্যদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। বেশ, এটা আগে যেটা ছিল, এই ক্লজটি নতুন যুক্ত করা হয়েছে। আরেকবার। ওই এই ক্লজটা মানে লাস্ট যেটুকু বললাম সেটা না, এই যে আগের যেটা বললাম যে মহিলা সদস্যদের সংখ্যা ন্যূনতম, সম্পূর্ণ দৃষ্টিহীনদের ন্যূনতম যে সংখ্যা, এটা যেমন আগে ছিল না, মহিলাদের সংখ্যাটা কতটা ছিল, এই বৈধ প্যানেলের ব্যাপারটা ছিল, বৈধতা এগুলো বিচার করবেন, এইগুলোকে বিচার করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন নির্বাচন মণ্ডলী, কেমন? সেটাই এখানে বলা হচ্ছে। এই কথাটা আগের প্যানেলে ছিল না, মানে ছিল তো আংশিকভাবে ছিল। লাইনটা আরেকবার রিপিট, লাস্ট যে লাইনটা বললেন বেশ। আরেকবার রিপিট করুন। প্যানেলের বৈধতা যাচাইয়ের ক্ষেত্রে নির্বাচন মণ্ডলীর সদস্যদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। আচ্ছা, এই যে লাস্ট বাক্যটা, না, কিন্তু এই কথাটা কি করে হবে, যে মানে নির্বাচন মণ্ডলী তারা কখন কিভাবে বিচার করবে এটাকে? বলি একটা আমি একটু বলি এবার। সকলকে স্বাগত। ধরা যাক আমাদের যে প্রপোর্শন অনুযায়ী প্যানেল তৈরি করার কথা বলা হচ্ছে, মহিলা 3 জন মহিলা, নিয়মগুলো বুঝতে 40% ফুল ব্লাইন্ড, এই সমস্ত ক্রাইটেরিয়া যদি ফুলফিল হয় হ্যাঁ। তখনই সেটা বৈধ প্যানেল হিসেবে গ্রাহ্য হবে। হ্যাঁ। এবং সেখানে যদি নির্বাচক মণ্ডলী মনে করে যে কোথাও সেই ক্রাইটেরিয়া ফুলফিল হয়নি, তাহলে তিনি সেটাকে ক্যান্সেল করতে পারেন। আমাদের কলেজে তাহলে
তিনি তো এখন বলতে পারেন যে এটা এই প্যানেলটা মানে বৈধ নয় আর কি। না না, সেটা তো তাকে যুক্তি দিয়ে বলতে হবে, এমনি হ্যাঁ, সেটাকে বলে দিতে পারে না। হ্যাঁ সেটাই আর কি। হ্যাঁ, সেটা এটা তো কখনো পারে। এমনি এমনি বলা যায় না, এটা তাকে যুক্তি দিয়ে বলতে হবে এবং আমরা সেটাকে মানে সেটা কথা বলা যাবে, একেবারে যে সেটাকে করা যাবে না তা নয়। না, দেখুন, যদি কোথাও ভুল হয় সেটা অবশ্যই না আমি বলছি শুনুন, মনে করুন 3টে প্যানেল জমা পড়লো, এবারে যখন ভোটাভুটি হবে বা যখন মানে নির্বাচিত করা হবে সেই সময় 3টে প্যানেল জানানো হচ্ছে যে মেম্বারদের যে এই প্যানেল মানে প্যানেল এরা মেম্বার, সেটা কি মানে প্রকাশ করা হবে? অবশ্যই প্রকাশ করা হবে। অবশ্যই। এবারে সব কিছু দেখে নিয়ে তখন ভোটের আগে তাদের যারা মেম্বার আছে তারা বলতে পারেন যে এই প্যানেলটা একজন হয়তো বলে যে এই প্যানেলটা আমার মনে হয় ঠিকঠাক নিয়ম অনুযায়ী বৈধ নয়, তারা তিনি তখন তার- সেটা ও একজন নয়, তিনি নির্বাচন তিনজন, যেই তিনজন থাকবেন তারা। ও তারা এক্ষেত্রে আমি বলি দুটো জিনিস। এক হচ্ছে এক্ষেত্রে 7 নম্বর আর্টিকেলে সবটাই ইংরেজি বলা আছে যে নিয়মগুলো, সেটা এখানে বলার প্রয়োজন নিশ্চয়ই নেই। আমি বলছি এই নিয়মগুলো যদি কেউ ব্রেক করে তখনই তো তার ভিত্তিতেই তো তিনি সেটাকে বাতিল করবেন। এমন তো না কেউ মন ধরে সেই বাতিল করবেন কে সেটাই বলতে বলছি। সেইটা আমাদের 7 নম্বর ক্লজে বলা আছে ডিটেইলস। এমন আর একটা কথা সকলে বলিনি, এই যে লাস্ট যে বাক্যটা, এই বাক্যটায় কেউ বিভ্রান্ত হবেন না যে নির্বাচন মণ্ডলীর সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে, এইটা নতুন করে যুক্ত হলো, এই ক্লজটা নতুন করে যুক্ত হলো নয়। কিন্তু তার আগে যে কথাগুলো আছে হ্যাঁ সবগুলো মূলত যেখানে সম্পূর্ণ প্যানেলের কথা বলা আছে, আগে ছিল না, মূলত যেখানে 40% সম্পূর্ণ দৃষ্টিহীনদের কথা বলা আছে, এটা আগে ছিল না। এই জন্যই ওই বাক্যটাকে বলা হয়েছে এটা নতুন করে যুক্ত করা হলো। লাস্ট যে বাক্যটা যে নির্বাচন মণ্ডলীর সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে, এটার কথা বলছি না কিন্তু, কেমন? আচ্ছা, এরপরে তাই তো আর কিছু প্রশ্ন বাকি আছে? ঠিকই আছে, ঠিকই আছে ব্যাপারটা, কিন্তু ওই মানে লাইনটাতে একটু বিভ্রাট। না আচ্ছা আচ্ছা, পরে হচ্ছে ফরমেশন এন্ড সাবমিশন অফ দা প্যানেল। এখানে বলা হচ্ছে, এ ধারায় বলা হচ্ছে এই অংশে আর্টিকেল এ তে সম্পূর্ণ প্যানেল জমা দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। এটা নতুন করে এ ধারায় যুক্ত করা হবে, যেটা আমি বললাম আমরা আংশিক প্যানেলের জায়গায় সম্পূর্ণ প্যানেল, এই কথাটা এ উপধারায় যুক্ত করা হবে। যেমন কেন যুক্ত করা হবে, এখানে আগে কমপ্লিট কথাটা ব্যবহার করা হয়নি, আগে হয়নি, কিন্তু এক্ষেত্রে আমরা সম্পূর্ণ বা কমপ্লিট এই শব্দটা ব্যবহার করলাম, এটা আগে ছিল না। এই উপধারায় সম্পূর্ণ কথাটা আমরা নতুন করে যুক্ত করলাম, ইংরেজিতে যেটা হচ্ছে কমপ্লিট। বেশ, বি উপধারায় বলা হচ্ছে এই ক্লজটি নতুন সম্পূর্ণ বাদ যাবে। বি উপধারায় যেটা আগে ছিল সেটা বাদ যাবে। কেন বাদ যাবে খেয়াল করে দেখুন, আগে কি ছিল, এখানে আংশিক প্যানেল জমা দেওয়ার কথা বলা ছিল, বলে ওই ক্লজটা তো আর থাকছে না, তাই তো? এটা বলে খুব স্বাভাবিকভাবে বাদ যাবে। বেশ, ই উপধারায় নতুন করে ই ক্লজ যুক্ত করে লিখতে হবে, এইটা একটু ভালো করে খেয়াল করবেন। এই ক্ষেত্রে এই আর্টিকেলের ই উপধারায় নতুন করে কি লিখতে হবে সেটা একটু খেয়াল করুন। লিখতে হবে 15 জনের সম্পূর্ণ প্যানেলে ন্যূনতম 40% সম্পূর্ণ দৃষ্টিহীন হবে। অর্থাৎ বাতিল হলো আগের ধারাতে, আর পরের ধারাতে নতুন করে এই ক্লজটা লিখতে হবে, সদস্যদের 40% সম্পূর্ণ দৃষ্টিহীন হবে। এই অংশটাও তো তাহলে আগে ছিল না, এটা নতুন করে সংযোজিত হলো। বেশ, আমরা পরের আর্টিকেলে চলে যাচ্ছি, 14 নম্বর আর্টিকেল, নোটিশ এবং কোরাম গঠনের ক্ষেত্রে। এখানে বলা হচ্ছে কার্যকরী সমিতির কোঅপটেড সদস্যরা নির্বাচিত সদস্যদের মতো সমান মর্যাদা ভোগ করবেন না। যারা ইনভাইটি
যারা কোঅপটেড তারা আর যারা নির্বাচিত সদস্য পরিচালন সমিতি তারা একই রকম ভাবে সমান মর্যাদার অধিকারী হবেন না। যাবতীয় সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাদের কোনো ভোটাধিকার থাকবে না। তাদের মানে যারা ইনভাইটি, হ্যাঁ কোঅপটেড যারা, তাদের কোনো ভোটাধিকার থাকবে না। আচ্ছা, এটাও কিন্তু আগে ছিল না, এটাও নতুন করে আমাদের যুক্ত করা হলো। ঠিক আছে তো, আমরা পরের আর্টিকেলে যাব, আর নেই বেশি। হ্যাঁ পরেরটাই। 21 নম্বরে বলা হচ্ছে ভার্চুয়াল মিটিং। এক্ষেত্রে বলা হচ্ছে যে 24 বি উপধারা অনুযায়ী বিশেষ পরিস্থিতিতে পরিচালন সমিতির সদস্যরা মনে করলে সাংগঠনিক স্বার্থে, অবশ্যই সাংগঠনিক স্বার্থে, যে কোনো আর্থিক বাজেট এবং হিসেব ভার্চুয়াল সভায় উপস্থাপন ও আলোচনা করতে পারেন। এটা আগে ছিল না। অর্থাৎ ভার্চুয়াল মিটিংয়েও বিশেষ পরিস্থিতিতে সংগঠনের প্রয়োজনে স্বার্থে তাহলে কিন্তু বিশেষ ক্ষেত্রে বাজেট উপস্থাপন করা এবং সেটা নিয়ে আলোচনা করা যেতে পারে। শুধু তাই না, সেক্ষেত্রে আলোচনার ভিত্তিতে অবশ্যই অনুমোদন, আমি একটু চেঞ্জ করছি পাতাটা, ক্ষেত্রে আপৎকালীন পরিস্থিতিতে, এই কথাটা কিন্তু ব্যবহার করা আছে, আপৎকালীন পরিস্থিতিতে আর্থিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করাও যেতে পারে। শুধু উপস্থাপন নয়, আলোচনা নয়, বিশেষ আপৎকালীন পরিস্থিতিতে সংগঠন ভার্চুয়াল মিটিং এর দ্বারা সিদ্ধান্ত গ্রহণ আর্থিক বিষয়ে কেমন। তাহলে এটাও কিন্তু আমাদের এই অংশটা নতুন করে যুক্ত করা হলো। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আছে। হ্যাঁ, বল। আচ্ছা, আর্থিক বিষয় সংক্রান্ত যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ভার্চুয়াল মিটিংয়ে দেওয়া হচ্ছে, হ্যাঁ। তো এক্ষেত্রে সম্পূর্ণ ইসি সেখানে কি উপস্থিত থাকা বাধ্যতামূলক, না হয়তো দেখা গেল 50% ইসির সদস্য সেখানে উপস্থিত এবং তার ভিত্তিতে কি কোনো সিদ্ধান্ত নেওয়া যেতে পারে? এই বিষয়টাকে আমার মনে হয় যেন একটু, এটা তো কোরামের নিয়মে আমাদের যা বলা আছে, যে কোনো নিয়মের ক্ষেত্রে কোরাম যেভাবে গঠিত হয়, সংখ্যাগরিষ্ঠ যেভাবে তাদের মতামত যেভাবে গৃহীত হয়, সেই ক্ষেত্রে এটাও তাই হবে। মানে সমস্ত পরিচালন সমিতির সমস্ত সদস্যকে উপস্থিত থাকতে হবে, এটা কিন্তু বলা নেই। যেমন কোরামের যে নিয়ম, কিন্তু এখানে এটা উল্লেখ করতে হলো কেন? এটা অভিজ্ঞতা দেখা গেছে আমাদের পরিচালন সমিতির সদস্যরা যেহেতু বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকেন, মানে face to face বিশেষ meeting করে, পরিস্থিতিতে হ্যাঁ, কিন্তু একটা সংকট তৈরি হয়, সেখানে সিদ্ধান্ত নেওয়া যায় না, আমরা পিছিয়ে যাই, সংগঠন পিছিয়ে পড়ে, ফলে এই ক্লজটা আনতে আমরা বাধ্য হয়েছি। আচ্ছা, এখানে কি কোনো শতাংশ যুক্ত করা যায় যে এত শতাংশ ন্যূনতম এক্ষেত্রে উপস্থিত থাকা বাঞ্ছনীয়? সেটাকে দেখলে আমরা পেয়ে যাবো ওটার উপর। হ্যাঁ, একই কথা বলা। অবশ্যই অবশ্যই, আর এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, তাড়াহুড়ো করার বিষয় নয়। যিনি ভাবছেন, যিনি মতামত দিচ্ছেন, তিনিও সংগঠনকে শক্তিশালী করার জন্যই বলছেন। আচ্ছা, আমার একটা প্রস্তাব আছে, মানে প্রশ্ন আছে। আমার একটা প্রশ্ন আছে, আমি হরিপদ হাজরা, মানে সবার কাছে ক্ষমা চেয়ে নিয়েই বলছি, মানে আগের পয়েন্টে যেখানে বলা হচ্ছে যদি কাউকে কোঅপ করা হয় সে সমান অধিকার পাবে না, বিশেষ করে ভোটাভুটি যখন হবে ইসিতে কোনো একটা বিষয় নিয়ে, তিনি ভোট দিতে পারবেন না। এবার আমার প্রশ্ন হচ্ছে, ধরুন 15 জনের ইসি, সেখান থেকে একজন রিজাইন করলেন, তাহলে হয়ে গেল 14 জন। এবারে আমরা একজনকে কোঅপ করলাম, এবার তিনি এই যে যাকে কোঅপ করলাম তিনি তো ভোট দিতে পারবেন না, তার মানে কি ভোটাভুটি ওই 14 জনের মধ্যে হবে? এটা তো সম্ভব নয়। 7 হলে কি করে ভোটাভুটি হবে? সেক্ষেত্রে প্রেসিডেন্টের একটা এক্সট্রা ভোট আছে। প্রেসিডেন্ট এই কারণটা একটু এই জায়গায় ক্লিয়ার করলে মনে হয় ভালো হয়। হ্যাঁ, হচ্ছে কারা? ইসি
কিন্তু ইসিকে কারা নির্বাচন করে? সাধারণ মেম্বার সবাই। সেক্ষেত্রে যদি ইসি যদি কোঅপ করে সেক্ষেত্রে তাকে কিন্তু ফুল পাওয়ার দেওয়াটা কিন্তু বৈধ হবে না, কারণ সেখানে তিনি কিন্তু সাধারণ সদস্যদের দ্বারা নির্বাচিত নন। এই পর্যন্ত বুঝেছি, থাকা কিন্তু দরকার। 14 হয়ে গেলে সেখানে কি করে একটা প্রেসিডেন্ট আছে, একটা জায়গায় আমাদের প্রেসিডেন্সিয়াল ভোটের কথা আছে। এটা কি আছে? অবশ্যই আছে। এটা পরের ক্লজে আমরা আনা আছে। আছে। ওটা আছে। বলছি, হ্যাঁ। সম্পূর্ণ মানে আর নেই, বেশি নেই, বেশি নেই। আচ্ছা। তাহলে আমি আর দুটো আছে করে নিই, তাহলে তারপরে আলোচনা করতে সুবিধা হবে। আচ্ছা, 24-এর বি উপধারা অনুসারে পরিচালন সমিতির সদস্যদের সংখ্যাগরিষ্ঠের সম্মতির ভিত্তিতে সম্মতির ভিত্তিতে সভাপতি যে পিছনে যারা কথা বলছেন প্লিজ একটু চুপ করে যান, এতক্ষণ ছিলেন আরেকটু বাচ্চা বড় সবাই কথা বলছেন, আরেকটুখানি ধৈর্য ধরুন, আর বেশিক্ষণ নেই প্লিজ। এটা সংবিধান তো সেই জন্য একটু সিরিয়াসলি নিতে হবে। পরিচালন সমিতির সদস্যদের সংখ্যাগরিষ্ঠের সম্মতির ভিত্তিতে সভাপতি যে কোনো সদস্যের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের শাস্তি দান বা প্রয়োজনে তাকে বরখাস্ত করতে পারবেন। কেমন? কেউ যদি আমাদের সংগঠনের যে নীতিমালা তা যদি কোনোভাবে ভঙ্গ করেন সদস্য হিসেবে, তাহলে সভাপতি অবশ্যই সংখ্যাগরিষ্ঠের মতে, এখানে পরে কি ছিল সেটা পরে বলছি, এখানে যেটা নতুন যেটা আনা হলো যে পরিচালন সমিতির সংখ্যাগরিষ্ঠের সম্মতির ভিত্তিতে তার বিরুদ্ধে শাস্তি বা দরকার হলে তাকে বরখাস্ত করতে পারেন। আগে যেটা বলা ছিল, এটা বলা ছিল পরিচালন সমিতির সঙ্গে আলোচনা করে সভাপতি যে কাউকে পদচ্যুত করতে পারবেন। অর্থাৎ সেখানে সংখ্যাগরিষ্ঠ কথাটা উল্লেখ ছিল না প্রথমত, এবং সেখানে পদচ্যুত করার কথাই শুধুমাত্র বলা আছে। আমি কি আরেকবার বলবো দুটো? তাহলে আমি পরেরটাই যাচ্ছি। আচ্ছা, শাস্তি বলতে এখানে কি বোঝানো হচ্ছে? কি শাস্তি? সেটা তার তিনি যদি প্রেয়ার করেন, ভুল স্বীকার করেন, সেটা সভাপতি ঠিক করবেন। কেমন? না, আমি এটা বলছি না, আমি যে বলা হবে না পদচ্যুত করাটা তো বুঝতে পারছি যে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হবে। সবাই হতে পারে না, পদচ্যুত তো চূড়ান্ত। না না, এটা বলছি না, বহিষ্কার করা কিন্তু শাস্তিটা কি? তাকে শোকজ করতে পারে। আংশিক সময় থেকে ব্যবস্থা করতে পারি। হ্যাঁ। একদিনের জন্য 10 দিনের জন্য না, শাস্তি ওয়ার্ডটা চেঞ্জ করে দিলে ভালো হয়। ব্যবস্থা করে দেবো, ওখানে আমরা যে কোনো ব্যবস্থা গ্রহণ, দেখি ব্যবস্থা গ্রহণ করা যায়। শাস্তি কথাটা মানে একটু ভালো তার বিরুদ্ধে, আন্ডারলাইন করা হোক, হ্যাঁ, ওখানে ব্যবস্থা গ্রহণ শব্দটা তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে। ঠিক আছে, বেশ বেশ। পদক্ষেপ গ্রহণ করা। আচ্ছা, এটা একটু ঘটে দিতে হবে যে আমরা ওখানে শাস্তি শব্দটা তুলে দেবো কি হ্যাঁ কি না। আচ্ছা, যারা যারা হ্যাঁ বলছেন হাত তুলুন। আচ্ছা, মাইক্রোফোনে বলো। বদলে প্রয়োজনে পদক্ষেপ, যেটা বলতে পদক্ষেপ বা ব্যবস্থা গ্রহণ করতে পারে। তাহলে শাস্তি শব্দটা থাকবে না, ওটা আমরা তুলে দেবো। বেশ, এটা শিক্ষকদের কাছে ভালো লাগে না শুনতাম। আচ্ছা, এর পরেরটা বলছে 24-এর যে মানে ই ক্লজ নতুন করে লিখতে হবে। কি লিখতে হবে? বলছে প্রথম বৈঠক থেকে যে কোনো কার্যকরী সমিতির বৈঠকে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ভোটাভুটির প্রয়োজন যদি হয় এবং উভয় পক্ষের সমান ভোট হলে, এখানে উভয় পক্ষ মানে যদি তিনটে পক্ষ হয়, এমন যদি মোটমাট যদি দুটো পক্ষের মধ্যে টাই হয়, সমান ভোট হয়, সেক্ষেত্রে সংগঠনের সভাপতি কিংবা সংশ্লিষ্ট বৈঠকের সভাপতি অতিরিক্ত একটি কাস্টিং ভোট দিতে পারবেন। নির্ণায়ক ভোট। হ্যাঁ, কাস্টিং বা নির্ণায়ক, ঠিক আছে। নির্ণায়ক, বেশ, কথা বাংলা। হ্যাঁ,
নির্ণায়ক হতে পারে। আমরা সবাই জানি, তবে এখানে বলা আছে বলে আমি বলে দিচ্ছি, এই অংশটিও নতুন করে যুক্ত করা হয়েছে। আচ্ছা, একটা কথা বলছি যে সেই সবার যে সভাপতি, যদি সেই সভার সভাপতি নিয়েও প্রশ্ন উঠতে পারে যে সেই সভাপতি হয়েছে কিনা তার কি প্রমাণ আছে, মানে সেটা লিখিত নয়। না না না, একজন সভাপতি যদি মানে কোনো সভাপতি না, হ্যাঁ আবার বলি আমি, আমাদের যদি সভাপতি মেনলি তিনি সভাপতি হন আমাদের সব ক্ষেত্রে, হ্যাঁ। এবার তার উপস্থিতিতে বা তার অনুমতিক্রমে যিনি সভাপতি হচ্ছেন তার অনুপস্থিতি বা তার অনুমতিক্রমে যিনি সভাপতি হচ্ছেন তাকে আমাদেরকে সভাপতি হিসেবে মেনে নিতে হবে। এটা সবসময় লেখা সম্ভব নয় সব ক্ষেত্রে, ঠিক আছে? সব তো সংবিধানে লেখা থাকে না, তাহলে অনেক বড় হয়ে যায় এটা, তাই না? তাহলে সভাপতি দুটো ভোট দিতে পারবেন, তাই তো? একটা তো নরমালি দেবেন, হ্যাঁ, আর প্রয়োজন হলে অতিরিক্ত ভোটটা তিনি অ্যাজ এ দিতে পারেন। ইসি মেম্বার যদি তাই ইসি হয়, মেম্বার না, সভাপতি হিসেবে। একটা কথা এর সঙ্গে আমি যেটা বলতে চাইছিলাম, যেটা সেটা আফটার ইসি কমিটি তৈরি হওয়ার পরে নয়, ইসি কমিটি যখন তৈরি হচ্ছিল, যেটা মানে পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে বলছি, যে পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে বলছি যে যখন সভাপতি ইসি কমিটিটা তৈরি হয়নি, মানে তৈরি হচ্ছে, সেই সময় সভাপতির যে কাস্টিং ভোটটা নিয়ে যেটা বিতর্ক হয়েছিল, সেই জায়গাটা কি ক্লিয়ার আছে? হ্যাঁ, যখন থেকে তিনি সভাপতি কিন্তু সভাপতি হয়ে গেলেন, মানে সেটা আপনি কি কি লিখিত? সভাপতি হলেন? মানে ইসি কমিটি তৈরি হওয়ার আগে সেটা তো না। ফরমেশন আমি- হচ্ছে না। স্যার, আমি একটু বলি। হ্যাঁ। বলছি, যখন ইসি কমিটির 15 জন যখন নির্বাচিত হয়ে গেল, তারা তো একটা বৈঠক করছেন। হ্যাঁ। সেই বৈঠকে তো প্রথমেই ঠিক হচ্ছেন একজন সভাপতি, হ্যাঁ। এবং সভাপতি নেতৃত্বে তো বাকিটা গঠিত হচ্ছে। তাহলে অলরেডি তিনি সভাপতি। হ্যাঁ, আগে তো সভাপতি নির্বাচন সেই সভা মানে থেকে সেই সভা সভাপতি কি করে হচ্ছে? ইসি হ্যাঁ, কমিটি হ্যাঁ। নতুন তৈরি হচ্ছে তো, তখন আপনাকে নতুন তৈরি হোক, নতুন, আমি বলছি ওটা তো একটা বৈঠক। আচ্ছা, এখানে না, কি- আমাদের সৌমিত্রদার এখানে প্রস্তাবটা- আমাদের যে প্রস্তাব আছে সেখানে কিন্তু শুধু ইসি কমিটির সভাপতির কথা বলা হয়নি। এখানে কিন্তু বলা হয়েছে যে কোনো সভায় যিনি সভাপতিত্ব করছেন, সংশ্লিষ্ট সেই ক্ষেত্রে যদি এরকম ভোটাভুটির প্রয়োজন হয়, তিনি কিন্তু ইসির সভাপতি যদি নাও হয়, অন্য ক্ষেত্রেও যদি কখনো কোনো কমিটি এরকম হয়, সেক্ষেত্রেও কিন্তু এটা প্রযোজ্য। আমাদের জেনারেল বডি মিটিং হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু এটা যে কারণে বলা হচ্ছে ইসির সভাপতি এবং যে কোনো বৈঠকের সংশ্লিষ্ট বৈঠকের সভাপতি বা চেয়ারম্যান। না, সৌমিত্রদার প্রস্তাবটা কি? মানে আমাদের উনি বলছেন- সৌমিত্রদার প্রস্তাবটা আমরা শুনি, সেটাকে আমরা ভোটে দিতে পারি। সৌমিত্রদার প্রস্তাব এখানে কি পরিবর্তন চাইছেন সেটা যদি উনি বলেন। আচ্ছা, আমার একটা জানার জিনিস, মানে একটা জানার ইয়ে ছিল আর কি। এই যে ভোটের কথা যখন হচ্ছিল, আমি স্থির করি, মানে আমরা ভাবিনি এই যে আমাদের গোপন ব্যালটে ভোট দেওয়ার কথা বলা হচ্ছে, তো যদি কোনো সম্পূর্ণ দৃষ্টিহীন ভোট দিতে চায়, মানে সে হয়তো ব্রেলেই দেবে, তো সে ব্রেলে তো অনেক বড় একটা পেপার না, এই জন্যই তো প্যানেল ভিত্তিক করা হয়েছে। জটিলতা এড়াবার জন্য, গোপনীয়তা বজায় রাখার জন্যই কিন্তু প্যানেল ছাড়া গতি নেই। মানে P1 P2 এভাবে হ্যাঁ, প্যানেল 1, প্যানেল 2, প্যানেল 3, যদি 5টা প্যানেলও জমা পড়ে, তাহলে আমি 5টা ভোট দিতে পারি, না বেশি তো হবে। একটাই হ্যাঁ, মানে একটা দেবো, এটা 5টা। আমার clear করা ছিল। পাঁচটার মধ্যে যে কোনো একটা। প্যানেল ওয়াইজ হলে অসুবিধা হবে না। প্যানেল হয়ে গেলে P1, তবে আমরা আশা করব আমাদের সংগঠনের একটাই প্যানেল জমা পড়বে। না, একটা কেন দুটোও করতে পারি? না না না, আমাদের সহমতের ভিত্তিতে অবশ্যই। আচ্ছা, আমি আলোচনা চলবে এরপরে। আমি লাস্টে যেটা আছে খুব সামান্য ব্যাপার, আমরা এটা তো আর কিছু বলবেন না, সেটা আমি পড়ে দিচ্ছি। লাস্টের একটাই সামান্য অংশ আছে, একটা শব্দের ব্যাপার। না না, শোনা যাচ্ছে? আচ্ছা, এটা হচ্ছে 28-এর বি আর্টিকেল। 28 নম্বর আর্টিকেলের বি উপধারায় আগে যেখানে কনফারেন্স এই ওয়ার্ডটা ইউজ করা হয়েছিল, এখন সেই কনফারেন্সের জায়গায় আমরা নতুন করে বলছি বাংলায় সাধারণ সভা বা ইংরেজিতে জেনারেল মিটিং। কেমন? জেনারেল মিটিং ইংরেজিতে, বাংলায় সাধারণ সভা, আগে যেখানে ছিল কনফারেন্স। ঠিক আছে, কনফারেন্স এই হচ্ছে পুরোটা আমাদের যে খসড়া প্রস্তাব। কিন্তু রাজ্য সম্মেলনটা তাহলে কি বলা হবে? প্রেস কনফারেন্স, আচ্ছা। কিন্তু এজিএমটা যেটা সব, এটা তো যেমন আমাদের এখন এটা হচ্ছে, এটা কিন্তু কনফারেন্স না। অ্যানুয়াল জেনারেল মিটিং। ওইটা 28 নম্বরের যে বি উপধারায়, সেখানে কিন্তু আমাদের এই সাধারণ সভাগুলোকেও কনফারেন্স ওয়ার্ড ভুল বছর, ওটা মিস্টেক। ওটা বোঝানো হয়েছে জেনারেল মিটিং বোঝানো হয়েছে, কিন্তু ওখানে ওয়ার্ডটা ইংরেজিতে কনফারেন্স কথাটা ব্যবহার করা হয়ে গেছিল। কেমন? সেই ওয়ার্ডটাকে সরিয়ে
মানে সংশোধন করে অন্য কিছু না, এটা জাস্ট একটা মানে বার্ষিক সাধারণ সভা হবে। হ্যাঁ, বার্ষিক সাধারণ। অ্যানুয়াল জেনারেল মিটিং। এবার আমি বলি যে কথাটা আমি মানে বলতে চাইছিলাম, বোধহয় আমি পরিষ্কার করতে পারি। দাঁড়াও, একটু নোট মাইক মাইক কোথায়? প্রস্তাব কি? আমি যেটা বলতে চাইছি যে বাকি সভাগুলোর ক্ষেত্রে যেহেতু সভাপতি অলরেডি ইসি কমিটি তৈরি হয়ে গেছে, সভাপতি বলে সেই জায়গাটা আলাদা। আমি বলতে চাইছি ইসি যখন ফরমেশন হচ্ছে তখন তো জাস্ট তারা ইসির মেম্বার, এটা প্যানেল 15 জনের, বা সবাই এক সমান, ওখানে কিন্তু কোনো ডিফারেন্স নেই। ফলে ওখানে যে একজনকে সভাপতি করা হচ্ছে, আমি একেবারে আবার বলছি কথাটা, পূর্বতন অভিজ্ঞতার ভিত্তিতে, তিক্ত অভিজ্ঞতা একদম আবার বলছি শব্দটা, সেই অভিজ্ঞতার ভিত্তিতেই বলছি যাতে ভবিষ্যতে এইরকম পরিস্থিতির আরেকজন অন্য কারো কারণে তৈরি হতে পারে, সেই জায়গাটা যাতে তৈরি না হয় সেই কারণেই বলতে চাইছি যে এখানে যদি বিতর্ক হয় যে না ওকে যে সভাপতি হয়েছে কোন ভিত্তি, কোন অনুমোদন, কোন লিখিত আছে, এইটা কি লিখিত করতে হবে এমন কোন মানে এইটা কি বলা রয়েছে? আমি বলা হয়েছে, আমি বলছি মাইকে, হ্যাঁ বলছি পরিষ্কার বলা আছে। এই সমস্যাটাকে মাথায় রেখেই তো এই জায়গাটাকে চেঞ্জ করা হচ্ছে না। তো খেয়াল করবেন, আমি আর করছি না ব্রেলে, আমাকে খুঁজে পেতে গেলে পাতাগুলো ছুড়ে গেছে। প্রথম বৈঠক থেকে যে কোনো বৈঠক, পাঠটা কিন্তু শুরু হয়েছে প্রথম বৈঠক, মানে পরিচালন সমিতির যে প্রথম বৈঠক, সেটা কোনটা? তাহলে এটা পরিষ্কার উল্লেখ আছে, যে কোনো বৈঠক এবং প্রথম বৈঠক কথাটা এখানে মেনশন করা আছে। আর তো কোনো সমস্যা নেই। সৌমিত্রবাবু যেটা বলতে চাইছে, হ্যাঁ বুঝতে পেরেছি, কিন্তু আজ এরপরে গিয়ে আগে মনে হলো 15 জন একটা প্যানেলে নির্বাচিত হলেন, উনি যেটা বলতে চাইছেন। এবার তারা সবাই মিলে আগে ঠিক করবেন যে আমাদের মধ্যে থেকে কে প্রেসিডেন্ট হবে, কে সেক্রেটারি। তাই তো? তো সেই ক্ষেত্রে উনি বলতে চাইছেন সেক্ষেত্রে যদি ভোটাভুটির প্রয়োজন হয় তাহলে প্রেসিডেন্টই তো তৈরি হয়নি, তাহলে সেক্ষেত্রে প্রেসিডেন্টের হ্যাঁ আগে তো সভাপতি নির্বাচিত হতে হবে, উনি এটাই বলতে চাইছেন। নির্বাচিত হয়েছে তো। আমাদের সমস্যাটা তো সভাপতিকে নিয়ে হয়নি, বলে আমাদের বাবু যেটা কথা বলতে চাইছেন আমি সেটাই বলতে চাইছি, যে উনি আসলে ওইটাই বলতে চাইছেন আর কি, যে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার সময় যদি প্রবলেমটা হয়। না আমি বলছি, আমি ওখানে যেহেতু ছিলাম সেই জন্য বলছি, প্রেসিডেন্ট কিন্তু নির্বাচিত হয়ে গিয়েছিল সর্বমতে। সবাই বলেছিল তাপস রায় আমাদের প্রেসিডেন্ট, আমরা মেনে নিচ্ছি তো, ওখানে যারা ছিল সবাই এক বাক্যে মেনে নিয়েছি। তাপস বাবু আবার 3 বার করে বলা হয়েছিল যে তাপস বাবুকেই আমরা তাহলে প্রথম উনি ইয়ে করেছিলেন যে না আমি হতে চাই না, তাপস বাবু বলছিলেন আমি হতে চাই না বা ইত্যাদি ইত্যাদি, বা অন্য কারোর নাম এসেছিল, কিন্তু আমরা সবাই বলেছিলাম না তাপস বাবুকেই প্রেসিডেন্ট করতে হবে বা উনি হবেন। 3 বার এই প্রশ্নটা হয় যে আমরা তাপস বাবুকেই প্রেসিডেন্ট চাইছি, তখন আমরা সবাই বলি যে হ্যাঁ মানে আমি যেহেতু এই আলোচনা হচ্ছে এখন মানুষ নিজেও বলে যে হ্যাঁ আমি তাপস বাবুকেই প্রেসিডেন্ট চাইছি, আমি তাপস বাবুকেই প্রেসিডেন্ট সমর্থন করছি। প্রভাতিনী মানুষ আরো যারা ছিল এবং আমরা এটা আমি কোনো নাম বলছি না, যিনি পরবর্তীতে বিতর্ক তৈরি করেছিলেন তিনি কিন্তু আমার নাম সভাপতি হিসেবে উত্থাপন। হ্যাঁ একদম, সভাপতি তাপস বাবু, আমরা সেটা সবাই, এবং তখন হয়ে গেল তারপরে সেক্রেটারি মানে সম্পাদকের নির্বাচন। তখন তো এই গন্ডগোলটা হলো যখন সম্পাদকের নাম এলো, যখন ভোট হলো, যখন ভোট সমান হয়ে গেল, 7-7 হয়ে গেল ভোট, তখন বললো যে কি করে হবে 7-7 হয়ে গেছে, তখন বললো, তখন সবাই বললেন যে এটা তো নিয়ম আছে, তাহলে প্রেসিডেন্ট তার ভোট দিতে পারে, আমি কি আমার ভোটটা দেব? তখন সবাই বলে হ্যাঁ দিক, ইনক্লুডিং মানুষ। এবং সেটা 3 বার জিজ্ঞাসা করেছেন তাপস বাবু আমি কি আমার ভোটটা দেব?
এবং সেখানে আসিফও ছিল, আমার পাশে আসিফ দাঁড়িয়ে ছিল, আমি আসিফ আর সোনালী পর পর পাশাপাশি তিনজন দাঁড়িয়ে ছিলাম, রেড চার ছিল, তুমি অন্যদিকে ছিলে, আমরা তিনজন পাশাপাশি দাঁড়িয়ে আছি। এবং মানুষ বলেছে যে হ্যাঁ প্রেসিডেন্ট তার ভোট দেবে, তখন তাপস বাবু তার ভোট দিয়েছে। হ্যাঁ আচ্ছা, আমি একটা কথা বলি, যদি আমরা কোন একটা প্রথম মিটিং এ মানে সভাপতি নির্ণয় করতে গিয়ে যদি আমাদের সেরকম পরিস্থিতি হয়, আমার মনে হয় সেটা হবে, কিন্তু হলে খুব মুশকিল। মানে সভাপতি নির্ণয় করতে গিয়ে মানে যদি কাস্টিং ভোটের মতো পরিস্থিতি আসে, সেটা খুব জটিল পরিস্থিতি। যাই হোক, আমরা যেটা বলছি যে হ্যাঁ, মিটিংটা আমরা প্রসিডই করতে পারবো না যদি সভাপতি নির্বাচন না করে। সেটাই তো। আরেকটা কথা, একদম খাঁটি কথা, আমরা তো এই কষ্টগুলো অনেক আলোচনা করে আমরা গ্রুপে সবার মতামত চেয়েছিলাম, তো বলে অ্যাকচুয়ালি কিন্তু সবার কাছেই আমরা এই মতামত চেয়েছিলাম। এটা হয়তো আগে এলে আরেকটু আলোচনা হতে পারতো, কিন্তু গ্রুপে যেহেতু আমরা 3 দিন ধরে এটা সময় দেওয়ার পরেও কোনো প্রশ্ন আসেনি, আমরা নো চেঞ্জ রাখছি। এবং আমার মনে হয় যদি আপনারা বলেন ওই একটা মাত্র সব, তাহলে এটা আমরা অনুমোদন করি যদি নিই, পরে যদি আমরা আমাদের অভিজ্ঞতা যদি সমস্যা হয় আমরা আবার পরে চেঞ্জ করব। তাহলে এটাকে নিয়েই আমরা বলছি, যদি এটা সমস্যা হয় যদি, তাহলে কি আমরা এটাকে অনুমোদন করছেন সকলে? আচ্ছা, আমি একটা কথা বলে রাখি, হয়তো গৌতম স্যার থাকলে আরো সুন্দর করে এখানে উপস্থাপন করতেন। আমি রাতারাতি ব্রেল করেছি গতকাল রাত জেগে, তো ব্রেল করতে গিয়ে এই যে শাস্তি কথাটা এমনও হতে পারে হয়তো মূল জায়গায়, মানে আমাকে কেউ রিডিউ